রাশিয়ায় রাজধানী মস্কোতে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু। বাংলাদেশে কিছু ইসলামী চিন্তাবিদ ভাস্কর্য নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভাঙচুর। রোহিঙ্গাদের ভাষান্তরে পাঠানোর পর হিউম্যান রাইটস ওয়াচের সমালোচনা। জবাবে বাংলাদেশের একজন কর্মকর্তা, বিবৃতি না দিয়ে তারা কিভাবে আছে এখানে তাদের জিজ্ঞেস করুক, তারা কি স্বেচ্ছায় গিয়েছে কিনা, তারা কি খাওয়া পাচ্ছে কিনা, যে আশ্রয় দিচ্ছে তারা বলেন যে আপনার আশ্রয় নেওয়াটা ঠিক হয় নাই, আর যে তারাই দিচ্ছে তাদেরকে কোনো কার্যকরী কিছু নিতে পারেন নাই। এ বিষয়ে আপনার কি মত? এ নিয়ে শুনবেন ফোন ইন। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার সন্ধ্যের অনুষ্ঠান প্রবাহ। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান খান। রাশিয়ায় করোনা ভাইরাসের টিকা স্পুটনিক ভি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে থাকলেও রাজধানী মস্কোতে লোকজনকে এই টিকা দেওয়া শুরু হয়েছে। অর্থনীতি সচল রাখতে এবং সারা বিশ্বে টিকা দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার নেতৃত্বের ব্যাপারে প্রেসিডেন্ট পুতিন অনেক বেশি আগ্রহী। যারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে তাদেরকেই প্রথমে এই টিকা দেওয়া হচ্ছে। কোভিড-19 রোগের হাত থেকে রক্ষার জন্য টিকা দেওয়ার কাজ রাশিয়ায় এমন এক সময়ে শুরু হলো যখন আজ শনিবার দেশটিতে রেকর্ড সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আরও শুনুন মানসী বড়ুয়ার কাছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনো ধরনের তথ্য প্রকাশ না করেই গত অগাস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য স্পুটনিক ভি নামের টিকার লাইসেন্স দেয় রাশিয়া। এখন তার ব্যবহার শুরু হয়েছে। টিকাটি যারা তৈরি করছেন তারা বলছেন এটি 95% কার্যকর এবং এর বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে এখনও এই টিকাটির পরীক্ষা শেষ হয়নি। এটি পার্শ্ব প্রতিক্রিয়া পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে টিকাটির প্রথম 2টি ডোজ পাওয়ার জন্য মস্কোতে নাম লিখিয়েছেন হাজার হাজার মানুষ। বলা হচ্ছে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলছেন স্কুল, স্বাস্থ্যসেবা এবং সমাজকর্মীদের আগে টিকাটি দেওয়া হবে। তবে যত টিকা আসতে থাকবে এই তালিকা তখন আরও বড় হতে শুরু করবে। রাশিয়া মোট কত টিকা তৈরি করতে পারবে সেটা এখনও পরিষ্কার নয়। এবছরের শেষ নাগাদ উৎপাদকরা 20 লাখ টিকা তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত রাশিয়ায় প্রায় 24 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা 43,000। গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 29,000। দৈনিক সংক্রমণের হিসাবে এটাই সর্বোচ্চ। রাশিয়ায় এই মহামারীর কেন্দ্র হয়ে উঠেছে মস্কো, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। গত 24 ঘণ্টায় রাজধানীতে প্রায় 8,000 মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। মস্কো থেকে বিবিসির সংবাদদাতা সেরা রেন্সফোর্ড জানাচ্ছেন রাশিয়ার সরকার লকডাউনের প্রস্তাব নাকচ করে দিয়ে বরং দ্রুত কার্যকরী টিকা আবিষ্কারের ওপর জোর দিয়েছে। মানসী বড়ুয়া। বাংলাদেশে ভাস্কর্য নিয়ে চলমান বিতর্কের মধ্যেই কিছু ইসলামী চিন্তাবিদ ভাস্কর্য নিয়ে তাদের নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। যাত্রাবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের উদ্যোগে শনিবার এ বিষয়ে এক বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। সরকারের একাধিক মন্ত্রী ভাস্কর্য বিরোধিতাকারীদের সতর্ক করে দিয়েছেন। বিস্তারিত জানাতে ঢাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সংবাদদাতা আকবর হোসেন। আকবর, এই যে ইসলামী চিন্তাবিদের কথা বলা হচ্ছে, কারা এই ইসলামী চিন্তাবিদ? সংবাদ বিজ্ঞপ্তিতে যেটি বলা হয়েছে যে তাদের ভাষায় দেশ বরেণ্য শীর্ষ আলেমদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে গৃহীত কিছু প্রস্তাব সেগুলো তারা দিয়েছেন। তবে সেখানে কারা অংশগ্রহণ করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য সে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেননি। তবে বিভিন্ন সূত্রে খবর নিয়ে যেটি জানা গেছে, এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা বিভিন্ন মাদ্রাসার শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন এবং অনেকে পরিচিত ব্যক্তি সেখানে আছেন এবং একই সাথে তারা বিভিন্ন ইসলামপন্থী দল এবং সংগঠনের সঙ্গেও জড়িত। এমনকি এখানে যারা যোগ দিয়েছেন তাদের কেউ কেউ হেফাজতে ইসলামের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত আছেন বলেও জানা গেছে। তো বৈঠকে কি বলেছেন তারা?
তারা 5টি প্রস্তাবনা তুলে ধরেছেন। এর মধ্যে প্রথম প্রস্তাবনাটি হচ্ছে যে তাদের ভাষায় মানব মূর্তি এবং ভাস্কর্য সেটি যে উদ্দেশ্যেই তৈরি করা হোক না কেন এটি ইসলামে নিষিদ্ধ, এবং কোনো মহৎ ব্যক্তি বা নেতার ভাস্কর্য স্থাপন করে তাকে শ্রদ্ধা জানানোটা শরীয়তসম্মত নয়, এটি হচ্ছে তাদের বক্তব্য। এবং তারা আরেকটি বিষয় তুলে ধরেছে যে সম্প্রতি শব্দ দূষণ এবং জনদুর্ভোগের যে কথা বলা হচ্ছে এবং এতে করে বিভিন্ন মাহফিলে লাউড স্পিকার ব্যবহারের যে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে বিভিন্ন খবর বেরিয়েছে। তারা বলছে যে এতে করে একটা প্রশাসনিক জটিলতা তৎপরতা এটা পরিলক্ষিত হচ্ছে, এবং শব্দ দূষণের অজুহাতে এই মাহফিলের উপরে এই ধরনের বিধিনিষেধ আরোপ করাটাকে তারা ভালোভাবে দেখছে না। তারা মনে করছে যে উচ্চস্বরে গান বাজনা ইত্যাদিতে এবং এগুলিতে যে শব্দ দূষণ হচ্ছে সেখানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই, উল্টো ওয়াজ মাহফিলের শব্দ দূষণের বিষয়ে একটা নির্দেশনা আসছে। এই বিষয়টিকে তারা তুলে ধরেছে। আকবর, কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর যেটা হয়েছে সে সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? এটি ভাঙচুর হয়েছে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে একটি বেদিতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এটি নির্মাণাধীন ভাস্কর্য এবং শহরের 5 রাস্তার মোড়ে এটি করা হচ্ছিল, এবং স্থানীয় যে পুলিশ সুপার তানভীর আরাফাত তিনি বিবিসিকে জানিয়েছেন যে ভাস্কর্যটির হাত এবং মুখের কিছু অংশ ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানিয়েছে, এবং পুলিশ সুপারের ধারণা সম্ভবত রাতে কোনো এক সময়ে ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। তবে কারা এটি ঘটিয়েছে সেটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, এবং সিসিটিভি দেখে তাদের সেই ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। আকবর, একদিকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হলো, আবার ইসলামী চিন্তাবিদরা ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিলেন, সরকার কি বলছে? সরকারের দিক থেকে সরকারের মন্ত্রীরা আজ বিভিন্ন জায়গা থেকে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। যেমন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক তিনি জামালপুরের একটি অনুষ্ঠানে বলেছেন যে ভাস্কর্যের ব্যাপারে নিয়ে যে বিতর্ক চলছে এই বিষয়ে একটা সমাধান হবে 1 সপ্তাহের মধ্যে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এর বিস্তারিত তিনি কিছু বলেননি। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে এই বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখাশোনা করছেন, কিন্তু আসলে কাদের সঙ্গে আলোচনা চলছে কিনা বা কোন বিষয়টি দেখাশোনা করছেন এই বিষয় নিয়ে তারা বিস্তারিত কিছু বলেননি। এছাড়া তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি চট্টগ্রামে বলেছেন যে কোনোভাবেই কোনো ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না, এটা সতর্ক করে দিয়েছেন, এবং একই রকম একটা সতর্ক বার্তা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনিও বলেছেন যে এই ভাস্কর্য ইস্যুতে যারা একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তাদেরকে প্রতি তিনি সতর্ক বার্তা তিনি দিয়েছেন যে যদি তারা এটা না বুঝে করে থাকেন তাহলে তারা যেন ক্ষমা চান, আর যদি তারা এটা বুঝে করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হবে না, এমনটি তিনি বলেছেন। আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন আকবর হোসেন। বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে 1,500-এরও বেশি রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর পর সেখানকার পরিবেশ দেখে বেশিরভাগ রোহিঙ্গা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর সমালোচনা করে বলেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সমন্বয়ে কারিগরি মূল্যায়ন ছাড়াই সরকারের এভাবে স্থানান্তর করা উচিত হয়নি। রোহিঙ্গাদের এই স্থানান্তর নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার এমন উদ্বেগের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আহ্বান জানানো হয় যেন বাংলাদেশ সরকারের তাদের ভাষায় এরকম একটি আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে কেউ ভুল ব্যাখ্যা না দেয়। বিস্তারিত শুনুন ঢাকা থেকে পাঠানো সঞ্জনা চৌধুরীর এই প্রতিবেদনে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 2 দশক আগে জেগে ওঠা দ্বীপ ভাসানচরে একদিন পার করেছে সেখানে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থীরা। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমাতে শুক্রবার নৌবাহিনীর তত্ত্বাবধানে ১৬৪২ জন রোহিঙ্গাকে 7টি জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা ও হাত ধোয়ানো শেষে ক্যাম্পে থাকার নিয়মকানুন সম্পর্কে ব্রিফ করেন নৌবাহিনীর কর্মকর্তারা। এরপর প্রতিটি পরিবার যার যার ঘর ও মালপত্র বুঝে নেন। জানা গেছে 22টি আন্তর্জাতিক সংস্থা তাদের মানবিক সহায়তা দিতে ভাসানচরেই অবস্থান করছে। প্রথম কয়েকদিন নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের রান্না করা খাবার সরবরাহ করা হবে। এদিকে ভাসানচরে থাকার জন্য মানসম্মত নতুন পাকা ঘর এবং বসবাসের মতো স্বাস্থ্যসম্মত এলাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গারা। মানে জায়গা দেখি, বাসা দেখি, মানে মনোগ্রাম সবগুলা দেখি, জায়গা টাকা ভালো লাগছে।
ওরা ওখানে পাহাড় বাঁচতেছে কালাতে পারে না, কোনো পান্না করতে পারে না, নাহলে তো সবাই সমান বাসার জন্য ভালো লাগছে। এখানে নিরাপত্তা আছে, টয়লেট আছে, বাথরুম আছে, আর থাকবার আলাদা আছে, পানি টানি সব কিছু, আমাদের কষ্ট করতে হবে না। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর করতে 2017 সাল থেকেই ভাষাঞ্চলে এই আশ্রয়ন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। তখন থেকেই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক অর্থায়নে পরিচালিত উন্নয়ন সংস্থাগুলো এর বিরোধিতা করে আসছে। সবশেষ জাতিসংঘ মহাসচিব সচিবের মুখপাত্র স্টিভেন দুজারিচ এই স্থানান্তরকে অনুচিত বলে মন্তব্য করেন। ভাষাঞ্চলে স্থানান্তরের আগে সব আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে একটি স্বাধীন কারিগরি ও সুরক্ষাগত মূল্যায়নের আহ্বান জানিয়ে আসছিল জাতিসংঘ। সেটা ছাড়াই রোহিঙ্গাদের স্থানান্তর করা নিয়ে অসন্তোষ জানিয়েছেন। টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করাবে ইউএনএর থ্রুতে, তো সেটা না করিয়ে কেন তারা এত তাড়াহুড়ো করে ওদেরকে শিফট করলেন? এটা একটা চর, সেই চরের মধ্যে মানুষকে রাখা সবসময় রিস্কি ব্যাপার হয়, কারণ আমরা তো জানি যে বেঙ্গলে কিরকম ভাবে সাইক্লোন আসে। যদি একটা স্টর্ম সাইজ আইল্যান্ডটা ফ্লাড হয়ে যায়, যদি কিছু হয়ে যায় তাদের, তাহলে রেসপন্সিবিলিটি বাংলাদেশ গভর্নমেন্টের হবে। রেসপন্সিবিলিটি যখন বাংলাদেশ গভর্নমেন্টের, তাহলে রিস্কটা নিলেন কেন তারা? কিছুদিন ওয়েট করে যেটা সিস্টেম্যাটিক ওয়েতে করা উচিত ছিল। ভাষাঞ্চল নিয়ে শুরু থেকেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা থাকায় সরেজমিনে পরিস্থিতি দেখতে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলকে গত সেপ্টেম্বরে সেখানে পাঠানো হয়। এর উদ্দেশ্য ছিল ভাষাঞ্চল ঘুরে এসে তারা যেন কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের সেখানকার পরিবেশ পরিস্থিতি জানায় এবং স্থানান্তরের ব্যাপারে উদ্বুদ্ধ করে। এখন স্থানান্তর প্রক্রিয়া শুরুর পর থেকেই আন্তর্জাতিক সংস্থাগুলো নানা প্রশ্ন তুলছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই আন্তর্জাতিক সংস্থাগুলো যেন কোনো ভুল ব্যাখ্যা না দেন। ভাষাঞ্চলে স্থানান্তরের বিষয়টিকে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি আন্তরিক প্রচেষ্টা বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভাষাঞ্চল প্রকল্প সরেজমিনে পর্যবেক্ষণে আসার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা। বিবৃতি না দিয়ে তারা কিভাবে আছে এখানে তাদের জিজ্ঞেস করুক, তারা কি স্বেচ্ছায় গিয়েছে কিনা, তারা কি খাওয়া পাচ্ছে কিনা, তাদের সাথে কথা বলুক, সেই ফ্যাসিলিটিসটা ওরা দেখে আসুক এখানে। এখন যে আশ্রয় দিচ্ছে তারা বলেন যে আপনার আশ্রয় নেওয়াটা ঠিক হয় নাই, আর যে তারাই দিচ্ছে তাদেরকে কোনো কার্যকরী কিছু নিতে পারেন নাই। আমরা তো পাল্টা প্রশ্ন করবো, হোয়াট ইজ ইউর রোল? এই যে হিউম্যান রাইটস ওয়াচ বা অন্যরা প্রত্যাবাসনে তাদের ভূমিকা, তারা যথাযথ ব্যবস্থা নিক। জাতিসংঘ বা অন্য সংস্থায় বলুক যে তুমি তোমার নাগরিকদের প্লেস অফ অরিজিনে নিয়ে যাও, তাদেরকে চাপ দিক। তবে রোহিঙ্গাদের যেখানেই রাখা হোক না কেন তারা যেন নিজ দেশ মিয়ানমারে দ্রুত ফিরে যেতে পারে সে বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আসছে সরকার। বলা হচ্ছে, রোহিঙ্গাদের পুনর্বাসনের চেয়ে প্রত্যাবাসনের উপরেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সঞ্জনা চৌধুরী। এ নিয়েই হবে আজকের ফোন ইন। আরও কিছুক্ষণ পর আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মানসী বড়ুয়ার কাছে বিশ্বের আরও কিছু খবর। আর্জেন্টিনার কংগ্রেস সেদেশে করোনা ভাইরাসের কারণে ত্রাণ সহায়তার অর্থ সংস্থান করতে দেশটির ধনী ব্যক্তিদের ওপর এক নতুন কর আরোপ অনুমোদন করেছে। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সরকার আশা করছে প্রায় 12,000 করদাতার ওপর এই এককালীন লেভি আরোপ করে $300 কোটি বেশি অর্থ সংগ্রহ করা যাবে। তবে বিরোধী দলগুলো এই করের সমালোচনা করে বলেছে এতে বিদেশি বিনিয়োগ ব্যাহত হবে। ইরানের সুপ্রিম কোর্ট বলছে গত বছর সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত 3 ব্যক্তির পুনর্বিচারের আবেদন তারা গ্রহণ করেছে। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট বলেন, আমির হোসেন মোরাদি, সাইদ তামজিদি এবং মোহাম্মদ রাজাবির বিরুদ্ধে করা মামলাগুলো এখন আদালতের অন্য একটি শাখা নতুন করে পরীক্ষা করে দেখবে। তেহরানের বিপ্লবী আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় সারা পৃথিবীতে ব্যাপকভাবে সমালোচিত হবার পর তা স্থগিত করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশে সোমালিয়া থেকে প্রায় সব আমেরিকান সৈন্য জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ
দেশে ফিরে যাবে পেন্টাগনের এই ঘোষণার সমালোচনা করেছেন সোমালিয়ার বিশিষ্ট নাগরিকরা। একজন সোমালি সেনেটর আইয়ুব ইসমাইল ইউসুফ বলেছেন, এটা খুবই দুঃখজনক, কারণ সোমালিয়ার সৈন্যদের প্রশিক্ষণের ক্ষেত্রে এই 700 জন মার্কিন সৈন্যের এক বিরাট প্রভাব পড়েছিল। গুগল কোম্পানির 1000-এরও বেশি কর্মচারী এক আবেদনে স্বাক্ষর করেছেন, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা নিয়ে গবেষণারত একজন কৃষ্ণাঙ্গ কর্মীকে কেন ম্যানেজাররা বরখাস্ত করেছেন তার কারণ জানতে চাওয়া হয়েছে। টিমনিট গেব্রু নামের ওই কর্মচারী বলছেন, ম্যানেজাররা তার কাজকে অন্যদের চেয়ে বেশি কঠোরভাবে সমালোচনা করতেন এবং প্রান্তিক কর্মীদের কণ্ঠরোধে দুঃখ প্রকাশ করে সহকর্মীদের কাছে এক ইমেল পাঠানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়। ইরানের একটি দোকানে কয়েকজন নারীকে জীবন্ত মডেল বা ম্যানিকিন হিসেবে নিয়োগ করার জন্য দোকানের মালিক এবং ওই নারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মডেলদের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর কেরমেনশাহ শহরের সরকারি কৌঁসুলি তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। নারী মডেলদের ছবিতে দেখা যাচ্ছে যে তারা হিজাব পরেননি। জাপানের মহাকাশ সংস্থা বলছে, তাদের একটি ক্যাপসিউল মহাকাশের একটি গ্রহাণু থেকে এই প্রথমবারের মতো